তরুর বাবা মারা যাওয়ার ১ মাস পরেই চাচারা তরুদের ঘরে এসে উঠল। সেই সাথে চাচি তাদের কাজের মহিলাকে তাড়িয়ে দিল। ২ মাসের মাথায় তরুর আর তরুর মায়ের জায়গা হলো ঘরের সবচেয়ে ছোট রুমটায়। এরপর তরু বুঝতে পারলো এই ঘরটা এখন চাচাদের হয়ে গেছে এবং মা হয়ে গেছে এই ঘরের বাঁধা কাজের লোক। দুপুরে তরু শুয়ে শুয়ে ভাবছে বাবার কথা। তরুর মা তখন রুমে এলো, হাতে মাছের রক্ত। এসে তরুকে বলল, বিকেলে লতার টিচার আসবে, আছরের পর আর বাসা থেকে বের হবি না বলে বলে দিলাম। আমার আর ঝামেলা ভালো লাগে না। মায়ের কথা শুনে তরু বিরক্ত হয়ে বলল, লতার স্যার আসলে আমার কি মা? ওর স্যার তো আমার কোলে উঠে বসে থাকবে না যে আমি বের হতে পারবো না? রাবেয়া রক্তমাখা হাতে মেয়ের চুলের মুঠি ধরে বলল, মুখে মুখে তর্ক করবি না তো তরু, এত যন্ত্রণা আর সহ্য হয় না আমার। তোর চাচি বলে গেছে তোরে নিষেধ করতে, মাঠের দিকে যাবি না। তার পড়ার টেবিল থেকে তাকালে গেটের সামনের দিকে দেখা যায়। তরু মন খারাপ করে বলল, এমন করো কেন মা? তুমি জানো না বিকেলে সবাই মিলে আমরা মাঠে আড্ডা দিই? আমার ঘরে থাকতে হাঁসফাঁস লাগে মা। রাবেয়া মেয়ের কথা শুনে মন খারাপ করে বলল, এমন অবুঝ হোস না মা। তোর ভালো না লাগলে ছাদে গিয়ে বসিস কিছুক্ষণ, বিকেলে তবু বের হবি না। তরুর ভীষণ মন খারাপ হলো, কিন্তু আর প্রতিবাদ করলো না। মাথার ওপর বাবার ছায়া না থাকলে এরকমই হয়। জল ভরা চোখে তাকিয়ে রইল তরু জানালা দিয়ে। ফাইজান এলো ঘুরে ধরে বিকেল 4টের সময়। লতার এই টিউশনিটা ফাইজান নিতে চায়নি, কিন্তু বাবা মায়ের চাপাচাপিতে রাজি হতে হলো। ফাইজান এসে নিজের চেয়ারে বসলো। লতা এসে বসলো 2 মিনিট পর। এসে সালাম দিল লতা। ফাইজান সালামের জবাব দিয়ে বলল, বসো, বই বের করো। লতা এক নজর আর চোখ তাকালো ফাইজানের দিকে। আর্মি কাট দেওয়া চুলগুলো ভীষণ ছোট ছোট। আশ্চর্য, লোকটাকে এই কাটে ভালোই লাগছে। একটু আসছি ভাইয়া বলে লতা দ্রুত পায়ে নিজের রুমের ড্রেসিং টেবিলের সামনে থেকে লিপস্টিক নিয়ে ওয়াশরুম ঢুকে গেল। নোট কালারে লিপস্টিক ঠোঁটে হালকা লাগিয়ে নিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল। না, এবার সুন্দর লাগছে। সন্তুষ্ট হয়ে লতা বের হয়ে এসে আবারও চেয়ারে বসলো। ফাইজান প্রথমে অ্যাকাউন্টিং বইটা খুলল, লতাকে একটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দিয়ে খাতায় করে দিল। তারপর বলল, এবার তুমি নিজে নিজে দেখো কোথায় বুঝতে অসুবিধা লাগছে, এরপর তুমি নিজে নিজে করবে। লতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। পড়ানো শেষ করে ফাইজান বের হয়ে গেল। তরুর বিকেলটা কাটলো কেমন দম বন্ধ অনুভূতি নিয়ে। তরু ক্লাস 9-এ পড়ে। প্রজাপতির মতো উড়ে বেড়াতে ভালো লাগে সারা বাড়িতে। এ বাড়িটা যদিও তরুর বাবার করা, কিন্তু সেসব কথা এখন অতীত। বাবা নেই, যেখানে সেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে, যে এটাই ঢের বেশি। রাবেয়া ঝামেলা পছন্দ করে না, ঝামেলা পছন্দ করলে এতদিন অনেক কিছু হয়ে যেত। তরু বিকেলে জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। বাইরে একটানা ঝিঝি পোকা ডাকছে, নীল আকাশে একটা পাখি উড়ছে একাকী। তরুর মনে হলো পাখিটা বুঝি তরু নিজেই, ভীষণ একলা, একটা জীবন তার। বাবা মারা যায়, তরু তখন ক্লাস 4-এ পড়ে। এরপর থেকে তরুর জীবন অন্যরকম হয়ে গেছে। মা থাকে সারাক্ষণ সংসারের কাজে ব্যস্ত। রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে মা রাত 10টা সাড়ে 10টার দিকে সব গুছিয়ে রেখে বিছানায় পিঠ রাখলেই সারাদিনের ক্লান্তিতে দু চোখ বন্ধ হয়ে যেত ঘুমে। হারিকেনের আলোয় তরু তখন বসে বসে খাতায় পেন্সিল দিয়ে ছবি আঁকত। সময় কেটে যাচ্ছিল তার নিজের মতো। তরুর জীবনও পরিবর্তন এসেছে। ছোট্ট তরু অনেক কিছুতেই বুঝে এখন। মায়ের সাথে মনের দূরত্ব বেড়ে গেছে হাজারো মাইলের। এই অলস বিকেল কাটল তরুর একটানা ঝিঝে পোকার ডাক শুনে। সন্ধ্যাবেলায় তরু বই নিয়ে বসলো। সস্তা কম আলোয় একটা বাল্বের আলোয় তরু পড়তে বসেছে। এই টিমটিমে আলোয় তরুর কেমন যেন মন উদাসী হয়ে যায়, তার উপর মাথা ঝিমায়। তরু অঙ্ক বইটা নিয়ে বসেছে। মন খারাপ হলেই তরু অঙ্ক করতে বসে। যেসব অঙ্কগুলো বেশ জটিল প্রকৃতির মতো, করতে বেশ সময় লাগে, সেগুলো একটা খাতায় লিখে রাখে তরু। যখন মনটা খুবই খারাপ হয় তখনই বসে অঙ্কগুলো নিয়ে নিজের জীবনের সমস্যা ভুলে গিয়ে অঙ্কের সমস্যার সমাধান করে। লতা এলো একটা আইসক্রিম হাতে নিয়ে তরুর পাশের চেয়ারে বসে বলল, এই তরু, গরম লাগছে তোর? তরু চুপ করে রইল। লতার সাথে কথা বলতে ইচ্ছে করছে না এখন। কথা না বলে তরু অঙ্ক করতে লাগলো। লতা উকি দিয়ে তাকিয়ে বলল, বাব্বা, একেবারে অঙ্কের জাহাজ তুই। এই ব্যবসা গরমের মধ্যে বসে অঙ্ক করছিস কিভাবে?
নিউটনও ফেল করে যাবে তোর কাছে। আমি ফ্যানের নিচে বসেও ঘেমে উঠেছি, দেখছিস না এখন, তাই আইসক্রিম খাচ্ছি। তরু বিরক্ত হয়ে বলল, কোনো দরকারি কথা না থাকলে তুই যা তো এখন। লতা, আমাকে পড়তে দে। মুখ কালো করে লতা বলল, এরকম ভাব নিয়ে থাকবি না তরু আমার সাথে। আমি তোর এসব ভাবের ধার ধারি না, বুঝলি? আসছে আমার পণ্ডিত মশাই। তরু কথা বাড়ালো না, লতা উঠে চলে গেল। 5 মিনিট পর তরু দেখলো রুমের লাইট অফ হয়ে গেছে। বাহিরে চাচিদের সবার রুমে আলো আছে, শুধু তরুদের রুমে আলো বন্ধ। তরু জানে এটা লতার কাজ। তরুকে জব্দ করতে লতা এটা করেছে। ভীষণ ক্ষিপ্ত হয়ে তরু মায়ের কাছে গেল। রাবেয়া তখন চুলার পাড়ে বসে রুই মাছ ভাজছে। পুকুরে সকালে জাল ফেলে মাছ ধরা হয়েছে। অনেকগুলো মলা মাছ, গুরু মাছ পেয়েছে জালে। প্রায় 12 কেজি ওজনের একটা রুই মাছ উঠেছে অন্যান্য মাছের সাথে। থেকে রাবেয়া মাছ কাটাকুটির কাজে ব্যস্ত। তরু রান্না করে এসে দেখে মায়ের সারা শরীর ভিজে জবজবে হয়ে আছে। কপালে নাকে বিন্দু বিন্দু ঘাম কণা জমে আছে। আগুনের লাল আলোয় ক্রিম কালার সুতি শাড়ি পরা মাকে অপ্সরাদের মতো লাগছে। তরু মায়ের ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে রইল। এক ডিশ মাছ ভাজতে বসেছে মা। তরুর 2 চোখ টলটল করতে লাগলো। কতক্ষণ ধরে মা বসে বসে এসব করছে কে জানে। একটানা অনেকক্ষণ ধরে নিশ্চয় বসে মাছ কেটেছে। দুপুরে তো মায়ের হাতের মাছের রক্ত দেখেছে। রাতে গাড় ব্যথা, কোমর ব্যথার জন্য ঘুমোতে পারবে না। মায়ের জন্য তরুর ভীষণ আফসোস হয়। মায়ের বয়স কতই আর, অথচ জীবনটা শেষ হয়ে যাচ্ছে অযথাই। চাচি তো কাজের লোক ছাড়িয়ে দিয়েছে কত বছর আগেই। সবকিছু মায়ের উপর দিয়ে যাচ্ছে। রাবেয়া মেয়েকে দেখে বলল, কিরে, পড়া রেখে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তরু কান্না জড়ানো কণ্ঠে বলল, মা, এই আগুনের পাশে বসে এত কাজ করছো যে, তোমার গরম লাগছে না? রাবেয়া বিগলিত হেসে বলল, পাগল মেয়ে, গরম লাগবে কেন? নারীক জীবন এরকমই মা, চুলায় গনগনে আগুনে পড়ে পড়ে এই জীবন শেষ হয়। তরু একটু ভেবে বলল, মা, তাইলে চাচির কেন জীবন এরকম হয় না? চাচির তো চুলার পারে আশা লাগে না কখনো, উনি তো নারী। রাবেয়া হাসলো মেয়ের কথা শুনে। বোকা মেয়েকে কিভাবে বোঝাবে? স্বামী নামক অলংকার যার নাই, তার জীবন সুখ বলতে কিছু নাই। তার জীবন খাকা মরুভূমির মতো। সে জীবনে না আছে সুখ, বা আছে শান্তি, আর না আছে স্বস্তি। একটা মানুষ মরে গিয়ে জীবন্ত মানুষটাকে জিন্দা লাশ করে দিয়ে গেছে। আর এখন আর কোনো কিছুতে কোনো অধিকার নেই, মতামত নেই। রাবেয়ার 2 চোখ ভিজে উঠল। চোখ মুছে রাবেয়া বলল, এদিকে আয় তরু, একটা মাছ খাবি, একটা ভাজা মাছ খাবি। তরুর বাবা মারা যাওয়ার পর থেকে আর রাবেয়া পারেনি মেয়েকে এক টুকরো মাছ ভালো করে খেতে দিতে। আজ হঠাৎ করে মনে হলো সেই কথা। আহারে জীবন! অথচ তরুর বাবার থাকতে রাবেয়া সবসময় মেয়েকে মাছ ভেজে দিত। তরু ভাজা মাছ ছাড়া খেত না, আর এখন নির্মমতা চাপে পড়ে সবকিছু খেয়ে নেয় বিনা বাক্যে বেয়ে। রাবেয়া করুণ মুখে বলল, আয় না তো, একটা মাছ খা, কতদিন একটু তোকে ভালো করে কিছু খাওয়াতে পারিনি। তরু মায়ের কথা শুনে এগিয়ে গেল। রাবেয়া 1 পিস মাছ একটা বাটিতে তুলে মেয়েকে দিলেন খেতে। তরু মুখে তোলার আগেই তরুর বড় চাচি আমেনা এসে হাজির হলো। রাবেয়ার মুখটা ভয়ে পাংশুবর্ণ লাভ করলো। ছি ছি আমেনা ভাবি, এখন কি মনে করবে? আমেনা হতবাক হয়ে বলল, রাবু, এইটা কি করলি তুই? তুই কারে জিজ্ঞেস করে মেয়েকে মাছ খাইতে দিছস? সবার জন্য গুনে গুনে মাছ ভাজতে দিছে আমি। রাবেয়া সাহস সঞ্চয় করে বলল, তরুর মাছ ভাজার উপর শখ ভাবি, সবসময় তো খাইতে পারে না, তাই আজকে একটা মাছ খেতে দিছি। আমি নিজেই জোর করে দিছি, তরু নিতে চাইনি। আমেনা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি বললি রাবু তুই? সবসময় খাইতে পারে না? তো করে আমি ভাত মাছ দেই না? দুধ কলা দিয়া কালসার পুষি আমি? আমার খাস, আমার বদনাম করস কেমনে? তো নিমক হারামি তোরা। রাবেয়া থ মেরে গেল। আমেনা বলল, আজ আমি এখন না আসলে তো জানতেই পারতাম না রান্নাঘরে যে এসব চোরা কারবারি চলে তোর। কবে থেকে এসব করস তুই? এজন্যই তো কই, হিসাব মিলে না কেন আমার? তরুর আর মুখে খাবার উঠল না লজ্জায় অপমানে। মাছের বাটি নামিয়ে রেখে তরু দৌড়ে নিজের রুমে চলে গেল। মায়ের এত অপমান তোর সহ্য করতে পারছে না, ভীষণ কষ্ট হচ্ছে তরুর। ভোর রাতে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে। সোদা মাটির গন্ধ চারিদিকে।
বৃষ্টির ঝুমঝুম শব্দে তরুর ঘুম ভেঙে গেছে। পাশে রাবেয়া ঘুমাচ্ছে। তরুর ভীষণ ক্ষুধা পেয়েছে। রাতে মা মেয়ে কেউই খায়নি। এখন অবশ্য খাওয়ার মতো কিছু নেই তরুর। তবু উঠে এক গ্লাস পানি খেলো তরু। সকালবেলা তরু আর বের হলো না রুম থেকে। গত রাতে পড়া হয়নি, পড়তে হবে। রাবেয়া রুটি আর আলু ভাজি এনে মেয়েকে দিলেন খেয়ে স্কুলে যেতে। গত রাতে না খাওয়া তরু পেটে ক্ষুধা নিয়ে ও খেতে পারল না। পেটের ক্ষুধার চাইতেও অপমানের জ্বালা যখন বেশি হয়ে যায় তখন পেটের ক্ষুধাও ফিকে লাগে। তরু ব্যাগ গুছিয়ে বলল, খেতে ইচ্ছে করছে না মা। রাবেয়া চিরুনি এনে মেয়ের চুলের জট ছড়াতে ছড়াতে বলল, মা রে, মন খারাপ করিস না। মন খারাপ করে থাকিস না মা। শুধু শুধু রুহুকে কষ্ট দিয়ে কি লাভ? রুহের বরদোয়া লাগবো। রুহের বরদোয়া যদি লাগেই মা, তাইলে চাষির উপর লাগতো সবকিছুর আগে। এসব বরদোয়া বলে কিছু হয় না মা। এ দুনিয়ায় সব নিষ্ঠুর। এইখানে এতিমের বরদোয়ারও দাম নাই, এতিমের জীবনেরও দাম নেই। রাবেয়া মেয়ের চুলে বিনুনি করতে করতে বলল, এভাবে বলে না মা, আল্লাহ নারাজ হইব। আল্লাহ সব অন্যায়ের বিচার করে। আমরা মানুষ হয়তো বুঝি না, সবার পাপের শাস্তি সবাই পাবে। হাসরের মাঠে সবকিছুর বিচার হইব মা। আমার রাসূল এতিম ছিলেন, এতিমরে তিনি ভালোবাসতেন। মন খারাপ করিস না মা, আয় খেতে বস। তোর মায়ের কথা শুনে একটা রুটি খেলো, তারপর ব্যাগ নিয়ে বের হয়ে গেল। লতা আগেই তৈরি হয়েছিল, তরুকে বের হতে দেখে নিজেও বের হয়ে এলো। তরুর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, জানিস তরু, আমার প্রাইভেট পড়তেছে এখন। তরু জবাব দিল না। লতার ওপর রেগে আছে তরু। গত রাতে লতা যদি এই কাজ না করতো তাহলে তরু মায়ের কাছে বিচার দিতে যেত না, আর তাহলে মাছ বাজার নিয়ে এত কাহিনী হতো না। লতা ব্যাগ থেকে একটা ডেইরি মিল্ক বের করে বলল, ডেইরি মিল্ক খাবি তরু? এটা অরিজিনাল ডেইরি মিল্ক, আব্বা পাঠিয়েছে আমাদের জন্য। এত টেস্ট জানিস? দোকানে 5 টাকার যে ডেইরি মিল্ক কিনে খাস তোরা, ওগুলো তো চকলেটের না, বিষ এক প্রকার। আসলটা টেস্ট অন্যরকম। তুই কখনো খেয়েছিস তরু? তোর ভীষণ হাসি পেল শুনে। নিজের রাগ চেপে বলল, শোন লতা, তোর আব্বাকে বিদেশে আমার আব্বা নিয়েছে, তাই মনে রাখিস তোর আগে এসব বিদেশি চকলেটে আমি দেখেছি, আমি খেয়েছি। লতা মুখ কালো করে বলল, তুই আমাকে খোঁটা দিচ্ছিস? আমার আব্বাকে তোর আব্বা বিদেশ নিয়েছে বলে তুই খোঁটা দিচ্ছিস আমাকে? বিদেশ না গেলে কি তুই মনে করছস আমার আব্বা আমাকে খাওয়াতে পারতো না? পারতো লতা, কিন্তু এই অরিজিনাল ডেইরি মিল্ক না, 5 টাকা দামের ডেইরি মিল্ক খেতি। লতা তরুর বিনুনি ধরে টান দিয়ে বলল, বড় বড় কথা বলছিস যে তুই, এত সাহস কেন তোর? শরম করে না? আমাকে খাস আবার আমাগো লগে বড় বড় কথা কস? তরুর মাথা ফুল গরম হয়ে গেল। লতার চুলের মুঠি ধরে বলল, না, লজ্জা করে না। কেন করে না জানিস তুই? তোরা যেই ঘরটাতে থাকছিস না, ওটা আমার আব্বার করা ঘর। আমার আব্বা ওই ঘর করেছে। তোরা তো থাকতি ভাঙা একটা ঘরে। আমার আব্বা মারা যাওয়ার পর তোরা জোর করে আমাদের ঘর দখল করেছিস। আমার আব্বার জায়গা জমি সব তোরা দখল করছিস। বাজারের যে দোকানগুলোর নাম এখন লতা এন্টারপ্রাইজ, এগুলো আগে ছিল রাবে এন্টারপ্রাইজ নামে। আমাদের সব তোরা জোর করে দখল করেছিস। আমার মা বোকা মানুষ, ভীত মানুষ, তাই সব চুপচাপ মেনে নেয়। তাই বলে আমি সারা জীবন মেনে নিব এটা ভাবিস না লতা। আমার মাথা যদি একবার গরম হয়ে যায় তবে খুব খারাপ হবে। লতা হতবাক হয়ে তাকিয়ে রইল তরুর দিকে। তরু এত কথা বললো তাকে? সব সব আজকে গিয়ে মাকে বলতে হবে। মা তরুর জিভ কেটে ছিঁড়ে ফেলবে। তরু বেঞ্চে বসে মাথা নিচু করে রাখলো। মাথার দুই পাশের রগ তপ করছে তার রাগে। আর সহ্য করতে পারছে না তরু। আর কত সইবে এসব সে? এটা কোনো জীবন হলো? ক্লাস শেষ করে বাড়িতে ফিরে তরু মায়ের খপ্পরে পড়ল। লতা টিফিন পিরিয়ডে স্কুল থেকে চলে এসেছে। তরু আর লতা দুজনে একই ক্লাসে পড়ে, একই স্কুলে। লতা কমার্সে আর তরু সায়েন্স। রাবেয়া তরুর দুই গালে কষে 2টা থাপ্পড় বসালেন। তারপর চোয়ালে চেপে ধরে বললেন, তোর চোপ আর জোর হয়েছে? তোর না, শরীরে চিকনাই বাড়ছে তোর। কি বলছস লতারে তুই এসব? লায়ক হয়েছস তুই? তরু চুপ করে রইল। লতা সব চাচিকে বলেছে নিশ্চয়ই। আর চাচি এরপর মাকে চূড়ান্ত অপমান করেছে। তরুণ নিজের উপর নিজের রাগ হলো। কেন মাথা গরম করে এত কথা বলল লতাকে? কেন ভুলে গেল সব জাল সবাই মায়ের উপরই মেটাবে? রাবেয়া মেয়েকে কিছুক্ষণ চড় থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলেন। বাইরে উঠানে দাঁড়িয়ে লতা মিটিমিটি হাসতে লাগলো তরুর অবস্থা দেখে। বেশ লাগছে লতার। তরুর ভীষণ অহংকার। গায়ের চামড়া ফর্সা বলে রুল নাম্বার 1 বলে ধরাকে সরাজ্ঞান করে না।
এবার কেমন মজা লাগছে। বিকেলে ফাইজান এলো লতাকে পড়াতে। লতা আজকে আগেই সেজেগুজে বসেছে, চোখে ইউটিউব দেখে স্মোকি আই করেছে, ঠোঁটে নোট লিপস্টিক। ফাইজান এক নজর তাকিয়ে হতবাক হয়ে বলল, তুমি চোখের উপর কালি মেখেছ কেন? লতা বিব্রত হয়ে বলল, কালি মাখবো কেন? এটা মেকআপের একটা অংশ। স্মোকি আই এটা ভাইয়া। ফাইজান মাথা নেড়ে বলল, তুমি কি সবসময় সেজেগুজে পড়তে বসো? পড়ালেখার সাথে মেকআপের কি কোনো হিডেন রিলেশন আছে? গতকালও দেখলাম পড়ার মাঝখানে উঠে গিয়ে সেজে এসেছ। লতা ভীষণ লজ্জা পেল শুনি। ফাইজান বুঝতে পেরেছে লতা যে লিপস্টিক দিয়েছে এত লজ্জা লাগছে কেন লতার। লতা যে ফাইজানকে অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করে বুঝে গেল নাকি। তরুর বিকেল কাটলো কান্না করে। মায়ের উপর রাগ করে সারা বিকেল বিছানা থেকে উঠল না তরু। মা কেন এত বোকা? তরু বোঝে না কিসের আশা এভাবে পড়ে আছে। নিজের ভালো তো মা বোঝে না, মা কেন সবকিছু এভাবে ছেড়ে দিল চাচার উপর। ভালো লাগছে না তরুর। আগে তরু ছোট ছিল, বুঝতো না, এখন অনেক কিছু বোঝে তরু। আশেপাশে মানুষ অনেক কিছু বলে তরুকে, কেউ ভালো বুদ্ধি দেয়, কেউ খারাপ বুদ্ধি। তরুর ভালো খারাপের পার্থক্য বুঝে বলেই তরু জানে চাচা যতই চালাকি করুক কাগজপত্রের সব সম্পদ তরুদের। তরু স্বপ্ন দেখে একদিন সব হিসেব বুঝিয়ে দিবে সবাইকে। মাকে দেওয়া সব আঘাত তরু একদিন মুছে দেবে। রাতে আমেনা স্বামীর সাথে কথা বলার সময় তরুর কথা বলল আলমগীরকে। আলমগীর তরুর বড় চাচা সব শুনে বললেন, অপেক্ষা কর লাভলির মা, আর মাত্র 25 দিন, এরপর আমি তো আইতেছি দেশে। তরুর ছোট মানুষ, ওর কথা শুনে বাড়িতে রাগারাগি কইও না তুমি। আমিনা বিরক্ত হলেন। কি বলতে চাই এই মানুষটা কে জানে। এসব ঝামেলা সেদে কাঁদে নেওয়া কি দরকার? লাথি দিয়ে ঘর থেকে বের করে দিলেই তো হয়। আদিক্ষেতা যত সব। লতার বুকের ভেতর কেমন টিপটিপ করছে। বসন্তের কোকিল ডাকছে মন বাগানে। লতার নিজেকে মনে হচ্ছে মুক্ত, বাদনহারা পাখির মতো। ফাইজান তার দিকে তাকায়, তাও মনোযোগ দিয়ে। না হলে তো দেখতে পেত না লতা সাজগোজ করেছে। তাহলে কি ফাইজানও লতাকে? লতা অনেক দূর ভেবে ফেলল ফাইজানকে নিয়ে। মাস দুয়েক আগে লতা ফাইজানকে দেখেছিল একটা বিয়েতে, হলুদ পাঞ্জাবি পরা। ছেলেটার দিকে তাকাতেই মন কেমন করে উঠল। সবার চাইতে অন্যরকম লাগছিল তাকে। ফাইজানের বোনের সাথে লতার ফুয়াতো ভাইয়ের বিয়ে হয়েছিল। সেই বিয়েতে দেখা ফাইজানকে। তখনই লতা ফাইজানের ব্যাপারে খোঁজ খবর নেয়, জানতে পারে ফাইজান অনার্সে পড়ছে, মেসে থেকে পড়ে। লতা অনেক দিন ধরে মাকে ফুসলায় তার একজন প্রাইভেট টিচার রাখার জন্য। ফাইজানের গুণগানও করে। আমেনা জানে মেয়ে লেখাপড়ায় দুর্বল, কোনো মতে টেনে টুনে পাশ করে। সামনে মেট্রিক পরীক্ষা, এখন থেকে যদি পড়াশোনা ঠিক করে না করে, মেট্রিক পাস যদি না করতে পারে, তাইলে বিয়ের বাজারে পিছিয়ে যাবে লতা। মেয়ের কথা মতেই ফাইজানের বোনের সাথে কথা বলে। ফাইজানের মেস লতাদের বাড়ির কাছাকাছি। ফাইজান আরো 2টা টিউশনি করায়। ছেলে স্টুডেন্ট 4 জন। মেয়ে স্টুডেন্ট পড়ানোর ইচ্ছে ছিল না ফাইজানের। মেসে ওর যত ফ্রেন্ড আছে প্রায় সবাইকে দেখেছে, হয় তারা মেয়ে স্টুডেন্টদের প্রতি দুর্বল হয়ে যায় অথবা রিলেশনে জড়িয়ে যায়। ব্যাপারটা ফাইজানের কেমন যেন দৃষ্টিকটু লাগে। সে যে সন্ন্যাসী মানুষ তা তো না। আগুন আর মোম কাছাকাছি থাকলে মোম তো গলবেই, তাই নিজেকে সাবধানে রাখতে চায়। এজন্য নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু আব্বা আম্মার কথায় চিরকাল মান্য করে আসা ফাইজানের পক্ষে সম্ভব ছিল না কোনো মতে তাদের কথা অমান্য করার। তবু ফাইজান বলেছে ওর সময় হবে না। বাবা মাকে তো এসব খুলে বলতে পারে না। আব্বা উল্টো বলল, দরকার হলে আগের একটা ছেড়ে দিতে, এরা আত্মীয় মানুষ, না করা যাবে না। ফাইজান বিরক্ত হয়ে গেল আজকেও লতাকে দেখে। আজকে সাজগোজ করেনি ওভাবে, কিন্তু মুখে এক গাদা ক্রিম পাউডার দিয়ে বসেছে। ব্রু কেমন সাদা হয়ে আছে। বিরক্ত লাগছে বিরক্ত হয়ে ফাইজান বলল, লতা যাও মুখ ধুয়ে আসো। লতা মুখ খুমড়া করে উঠে গেল। মুখ ধুয়ে লতা আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে ভালো লাগছে না খুব একটা। মনটাই খারাপ হয়ে গেল লতার। ফাইজান তাকে পছন্দ করবে তো? মন খারাপ করে গিয়ে বসলো লতা। ফাইজান পড়াতে খেয়াল করলো লতার মন খারাপ মনে হচ্ছে। সেসব নিয়ে কিছু বলল না। গতকালের হোমওয়ার্ক দেখাতে বলল লতাকে। লতার মাথায়
হাত পড়ে গেল, অঙ্কটা সে করতে পারেনি। সে ভেবেছিল তরুকে দিয়ে অঙ্কটা করিয়ে নেবে, তারপর ফাইজানকে দেখিয়ে বলবে সে করেছে। কিন্তু গতকালের ঘটনার পর আর তরু লতার সাথে কথা বলছে না, লতাও তাই কথা বলে না। এই অবস্থায় হোমওয়ার্কও করা হয়নি। ফাইজান আবারও জিজ্ঞেস করলো। লতা আমতা আমতা করে বলল, আমার গত রাতে ভীষণ পেট ব্যথা ছিল, সন্ধ্যায় শুয়ে পড়েছি। পেছন থেকে লতার ছোট ভাই লাবিব ডেকে বলল, মিথ্যা কথা বলছে ভাইয়া, আপু রাতে 12টা পর্যন্ত সিরিয়াল দেখেছে। লতা হতভম্ব হয়ে গেল লাবিবের সাথে কথা শুনে। এই বিচ্ছুটা করে আছে লতার মাথায় ছিল না তা। ফাইজান বিরক্ত হয়ে বলল, মিথ্যা কথা বললে কেন? লতা জবাব দিল না। ফাইজানের কাছে তার ইমেজ খারাপ হয়ে গেছে, মানতে পারছে না লতা। ফাইজান আর কথা বাড়ালো না। এরপর পড়ালেখা নিয়ে অবহেলা করা স্টুডেন্ট ওর পছন্দ না। লতা ফাইজানের মুখের দিকে তাকিয়ে বুঝলো ফাইজান রেগে আছে। নিজ থেকেই বলল, আগামীকাল হোমওয়ার্ক করে আপনাকে দেখাবো আমি সত্যি। ফাইজান গম্ভীর হয়ে বলল, ঠিক আছে। বাকিটা সময় নীরবে পুড়িয়ে গেল ফাইজান। রাতে লতা এলো তরুর কাছে। তরু তখন ড্যানবাউন্ডের বেঞ্চে পড়ছে। লতা মুখ ভোতা করে বলল, আমাকে একটা অঙ্ক করে দে তো তরু। তরু কথা বলল না। লতা কিছুক্ষণ বসে রইল। তরুর কিছু বলছে না দেখে তরুর পাশে এসে বসে বলল, প্লিজ তরু, এই অঙ্কটা আমাকে করে দে। তুই তো জানিস আমি গণিতে কাঁচা। আজকে বাড়ির কাজ দেখাতে পারিনি, কালো যদি দেখাতে না পারি তো লজ্জায় পড়ে যাব। প্লিজ আমাকে বাঁচা। তরু অজ্ঞতা উঠে বসে অঙ্ক করে দিল। লতা খাতা নিয়ে বলল, তোকে ধন্যবাদ রে। ইস, কেন যে তুই সায়েন্সে গেলি, কমার্সে আমার আর কোনো চিন্তা থাকতো না। এখন গ্রুপের সাবজেক্টগুলোর জন্য আটকে যাব। তরু একটা কথাও বলল না লতার সাথে। পরদিন লতা তরুর করা অঙ্কটা দেখালো ফাইজানকে। ফাইজান কিছুক্ষণ লতার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি করেছ? লতা কনফিডেন্টলি বলল, হ্যাঁ ভাইয়া। ফাইজান আর কিছু বলল না, তবে মেয়েটা যে স্পষ্ট মিথ্যা বলেছে তা বুঝে গেল। ফাইজানের মুখে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। লতা কিছুটা আতঙ্কিত হয়ে গেল। ফাইজান যদি ওকে পড়া বন্ধ করে দেয়, তা আগেই অন্য ব্যবস্থা করতে হবে। রাতে খেতে বসে লতা বলল, কি হয়েছে মা জানো? আমেনা বলল, কি? ফাইজান ভাই আছে না, উনি তো মেসে থাকে, ওখানে নাকি খাওয়া অনেক কষ্ট। দেখো না, বিকেলে নাস্তা দিলে উনি সবটা খেয়ে নেয়। বেচারা কতদিন একটু ভালো খেতে পারে না। ওখানে নাকি থাকারও কষ্ট ওনার। বুঝো না, একটা ছোট্ট বেডে শোয় কোনো মতে কুণ্ডুলি পাকিয়ে। আমেনা বলল, তুই জানলি কিভাবে? আমাকে উনি নিজেই বলছে। আমি বলি কি মা, আমাদের তো ঘরে 3-4টা রুম খালি আছে, নারে নাইলে এখানে থাকতে বলো। তাইলে আমার পড়াটাও ঠিক মতো হইব। এখন তো 1 ঘন্টার বেশি পড়ায় না, তখন রাতেও পড়তে পারমু। তরুণ মার কেমন অহংকার দেখো না মা। আমি যদি ফাইজান ভাইয়ের কাছে বেশি করে পড়তে পারি, তাইলে আমারও রেজাল্ট ভালো হইব। তুমিও তখন চাচির থোতা মুখ ভোতা করে দিতে পারবা। আমেনা ভেবে দেখলো মেয়ে ভালো কথা বলছে, বিয়ের পড়ালেখার প্রতি আগ্রহ জন্মেছে দেখে আমেনা খুশি হলেন। সিদ্ধান্ত নিলেন তাই করবেন। লতা মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিয়েন ফাইজান ভাই, আমি অনেকগুলো মিথ্যা কথা বলেছি। পরদিন আমেনা ফাইজানের আব্বার কাছে কল দিল। কল দিয়ে বলল, ফাইজান মেসে থাকে। মেসে কত ঝামেলা, খাওয়া দাওয়া কত কষ্ট হয়। আত্মীয় স্বজন থাকে তো মানুষের বিপদে আপদে পাশে থাকার জন্য। আমেনারা থাকতে ফাইজান মেসে থাকবে কেন? আমেনাদের বাসায় থাকে যাতে। ফাইজানের আব্বা কালাম হোসেন দুরন্তর মানুষ, তিনি বুঝে গেছেন ফাইজানকে আমেনার পছন্দ হয়েছে। আলমগীরের এখন অনেক টাকা পয়সা, শহরের জায়গা জমিও আছে, ছেলে মেয়ে দুজনেই। মনে মনে সিদ্ধান্ত নিলেন আরো বছরখানেক যাক, তারপর আমেনার সাথে কথাটা পারবেন। বিকেলে ফাইজান বাড়িতে কল দিল। কালাম হোসেন ছেলেকে বললেন লতাদের বাসায় থাকার কথা। শুনে ফাইজান বিরক্ত হয়ে গেল। সবসময় আব্বা আম্মার কথা শুনে বলে এখন ওনাদের ঠিক করা জায়গা থাকতে হবে। বিষয়টা মেনে নিতে পারল না ফাইজান। আব্বাকে কিছু বলল না, কিন্তু মাকে বলল, মা আমি এখানে আমার বন্ধুদের সাথে থাকি, আমার পড়ালেখার ব্যাপার আছে মা, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না। সালেহা স্বামীর সব কথা সবসময় সায় মেলায়, স্বামীর কথা তার কাছে ধ্রুব সত্য। তাই কাঁদো কাঁদো সুরে বলল, বাবারে তুই শহরে থাকস, বাপ মার তোরে নিয়ে কত চিন্তা করি। তুই জানস না তো, বড় ছেলে থাকে কাতার, তুই দেশে আছস, কি খাস না খাস চোখে দেখি না। তুই আমার ছোট ছেলে,
আমার কত কষ্ট হয় বুঝবি না। তোর ভালোই চাই বাবা, তোর বাপে শুনলে মনে কষ্ট পাইবো বাবা, তুই অমন করিস না। মায়ের ইমোশনাল কথায় চাপে পড়ে অনিচ্ছা নিয়েও ফাইজান লতাদের বাসায় এসে উঠল। 2 দিন পর ফাইজানের জন্য ছাদের রুমটা ঠিক করে দিল। লতা নিজে হাতে পুরো ঘর সাজালো। বাবা মায়ের উপর রাগ নিয়ে ফাইজান এলো রুমে। রুমে ঢুকে ফাইজান চমকে উঠল। কেমন জবজরং করে সাজানো, প্লাস্টিকের ফুল দিয়ে ভরিয়ে রেখেছে রুমের সব দেয়াল। ফাইজানের মনে হলো এটা নিশ্চয়ই লতার কাজ, লতা এসব সাজিয়েছে। বিছানায় জড়ি দিয়ে ভরিয়ে রেখেছে। মাথা গরম হয়ে গেল ফাইজানের। চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে রইল। বাবা মায়ের বাধ্য সন্তান হওয়া সবসময় যে সুফল বয়ে আনে না তা বুঝতে পারল। রাবেয়া সকাল সকাল উঠে সারা বাড়ি ঝাড়ু দিল। রান্নাঘরে আটা সিদ্ধ করার জন্য পানি বসিয়েছে। আকাশ কালো হয়ে এসেছে। রাবেয়ার মন ভালো নেই। আজকে তরুর বাবার জন্মদিন। মানুষটা নেই, অথচ তার সব স্মৃতি রাবেয়ার কাছে সযত্নে রাখা আছে। প্রতি মুহূর্তে রাবেয়ার মনে পড়ে সেসব কথা। অল্প বয়সে বিয়ে হয়েছিল রাবেয়ার, ভালো পাত্র, টাকা পয়সা আছে দেখে বাবা মা 14 বছর আগে বিয়ে দিয়ে দিয়েছে। তারপর পরের বছরই তরুর জন্ম হলো। আকবর বিয়ে 3 মাস পরে বিদেশে চলে যায় আবারও। তরুর 5 বছর বয়সের সময় একবার ছুটিতে দেশে আসে 2 মাসের জন্য। 10 বছরের বিবাহিত জীবনে রাবেয়ার স্বামীকে কাছে পেয়েছে সর্বমোট 5 বার। 5 মাস মানে 150 দিন। আহা জীবন! যার সাথে সারা জীবনের জন্য বাঁধা পড়ল তারই কিনা কাছে পেল মাত্র 150 দিন। গুনে গুনে রাবেয়ার বুকের ভেতর ভীষণ জ্বালাপোড়া অনুভূতি হয়। কাউরে যে বোঝাতে পারে না রাবেয়া। শরীরের কষ্টের চাইতে মনের কষ্ট বেশি। সেই মানুষটা যাওয়ার পর থেকে রাবেয়া নেই। সে যেন অন্য কেউ হয়ে গেছে। রাবেয়ার 2 চোখ টলমল করে সেসব ভাবতে ভাবতে। রুটি বানানোর জন্য আটা মেখে নিচ্ছিল। 2 চোখের পানি টুপটাপ করে আটায় পড়ছে। রাবেয়ার মনে হচ্ছে তরুর বাবা বেঁচে থাকলে এতদিনে তাদের আরেকটা সন্তান থাকতো। রাবেয়ার এই যে রান্না বান্না করার সময়টা আকবরের সাথে মোবাইলে ভিডিও কল বা অডিও কলে কথা বলে কাটাতে পারত। রাবেয়ার যাকে দেখে প্রায় সারাক্ষণই আলমগীরের সাথে কথা বলতে। রাবেয়া সেসব নিয়ে হিংসা করতে চায় না, তবে বুকের ভিতর কেমন কাটার মতো বিধে এসে। তার মানুষটা বেঁচে থাকলে সেও তো কথা বলতে পারত এমন। তরু স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো। 2 চোখে সুন্দর করে কাজল দিল। সাজগোজের মধ্যে তরু কাজলটাই ব্যবহার করে সব সময়। তরুর চোখের কাজল কখনোই লেপটে যায় না। রাবেয়া নিজের আর মায়ের নাস্তা নিয়ে গেল মেয়ের জন্য। প্রতিদিন খাবারের সময়টা রাবেয়ার কেমন অস্বস্তি লাগে। সব কাজ সে করে, অথচ খাওয়ার জন্য আমিনার অপেক্ষা করতে হয়। আমিনা দিলে রাবেয়া নিজে খেতে পারে, মেয়েকে দিতে পারে। তরুকে রুটি আর ডাল খাইয়ে দিচ্ছিল রাবেয়া। সেই মুহূর্তে রাবেয়ার বড় ভাই রাজীবের কল আসে। রাবেয়া এক দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকায়। ভাইজানের সাথে এখন কথা বলা যাবে না, তোর স্কুলে গেলে কথা বলবে। তরু এত কিছু খেয়াল করেনি, তৈরি হয়ে সোজা বের হয়ে গেল। তরু যাওয়ার পর রাবেয়া ভাইকে কল দিল। রাজীব একটা এনজিওতে চাকরি করে। রাবেয়া কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করার পর রাজীব বলল, তারপর বল কি ভাবলি? রাবেয়া হতবাক হয়ে বলল, কি বলেন ভাইজান? আমি তো যা বলার বলে দিছি। আমার তরু এখনো ছোট, ওরা একটা ব্যবস্থা না করে আমার পক্ষে নিজেকে নিয়ে ভাবা সম্ভব না। এই কথাগুলো আপনারা আর বলিয়েন না আমার সাথে, তরু জানতে পারলে কষ্ট পাবে। রাবেয়া ফোন রেখে দিয়ে রান্না করে চলে গেল। আজ আবার লতার নানার বাড়ি থেকে ওর মামা মামি খালা আসবে। আজকে অনেক রান্না বান্না আছে। তরু স্কুল ছুটির পর বের হয়ে দেখে তরুর বড় মামা আর ছোট খালা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলো তরু। মামারা সাধারণত আসেন না কেউ তরুদের বাড়িতে। অবশ্য এখন তরুদের বাড়ি না, তরুদের পরিস্থিতি বুঝতে পারছে বলে কেউ আসে না। বছরে 1-2 বার নানার বাড়ি যাওয়া হয় তরুদের। মামা এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরলেন। লতা তরুর মামা খালাকে দেখে আর দাঁড়ায়নি, একা চলে গেছে। দেরি করলে প্রাইভেটে দেরি হয়ে যাবে। প্রাইভেট কিছুতেই মিস দিতে চায় না লতা। স্কুলের সামনে একটা হোটেলে বসলো 3 জন। তরুর মামা সিঙ্গারা সমোচা অর্ডার দিলেন। খেতে খেতে মামা জিজ্ঞেস করলেন বাড়িতে ওদের অবস্থা কি। মামারা যেহেতু সবাই সব জানেন, তরু তাই দ্বিধা করলো না সব বলতে। রাজীব নাহারকে ইশারা করলো। নাহার তরুর চিবুকে হাত দিয়ে বলল, তরু, তরু মা, তোর মায়ের এত কষ্ট তোর সহ্য হয়?
তোর ইচ্ছে করে না মায়ের মুখে হাসি দেখতে? এই যে কাজের লোকের মতো জীবন কাটাচ্ছে তোর মা, এই জীবন কি তোর মায়ের পাওনা ছিল বল? তোর বাপ থাকলে কি তোর মায়ের জীবন এরকম হতো? তরু মাথা নাড়ায়, চোখ টলমল করে তরুর। তরুর ইচ্ছে করে মাকে এক আকাশ সুখ এনে দিতে। তরুর ছোট বুকে অনেক যন্ত্রণা, মায়ের গোপন কান্না তোর বুঝতে পারে। তরুর চোখে পানি দেখে নাহার বলে, জানিস তরু, তোর বাবা মারা যাওয়ার পর আমরা সবাই চেয়েছি তোর মাকে আরেকটা বিয়ে দিতে। তোর মায়ের বয়স কতই হয়েছে, সবে 30 থেকে 31 বছর। এ বয়সে অনেক মেয়ে বিয়েও করে না, নিজেরা পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে বলে। আমরা গ্রামের মানুষ হয় বাবা মা ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। জীবনের স্বামী না থাকলে জীবন অনেক কঠিন হয়ে যায় মা। তোর চাচা আছে বলে দেখছিস না তোর চাচির জীবন কেমন, তোর বাবা নেই বলে দেখ তোর মায়ের জীবন কত কষ্ট। তুই এখন বড় হয়েছিস মা, নিজের ভালো মন্দ নিশ্চয়ই বুঝতে পারছিস তুই। তোর বড় মামা তোর মায়ের জন্য একটা সম্বন্ধ এনেছে। তোরও চমকে উঠে মায়ের বিয়ের কথা শুনে। এক মুহূর্তের জন্য তোর মনে হয় কেউ বুঝি তার কলিজায় হাজারটা তীর মারল। বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল মুহূর্তে। নাহার তরুকে বুকে টেনে নিয়ে বলল, তরু, তোর মা তোর মুখের দিকে তাকিয়ে দুনিয়ার সব সুখ ত্যাগ করতে পারে, করছেও। তোর বাবা মারা গেছে আরো 5 বছর আগে, অথচ দেখ তোর মা তোকে বুকে নিয়ে সব কষ্ট সহ্য করে পড়ে আছে। নিজের ঘরে তোর মা দাসীর মতো থাকে, অথচ তোর মা হতো রাজরানী। তোর কি ইচ্ছে করে না মাকে খুশি দেখতে, মাকে সুখী দেখতে? তোর মায়ের একটা বিয়ে হলে তো মা এই কষ্ট থেকে মুক্তি পাবে, নিজের জীবন আবারও গুছিয়ে নিতে পারবে। তুই একবার ভেবে দেখ মা, তোর বয়সে কত মেয়েরা হোস্টেলে থাকে, একা পড়ালেখা করে না বল? এখন তুই আছিস, কিন্তু তোর বিয়ে হয়ে গেলে তখন তোর মা কি করবে? তখন কাকে নিয়ে থাকবে? তাছাড়া এখন যেমন ভালো পাত্র পাওয়া গেছে, তখন কি এরকম পাওয়া যাবে? তাছাড়া তখন তোর মায়ের বয়সও হয়ে যাবে। এখন যে সময় তোর মায়ের নিঃসঙ্গতা কাটছে, এর ক্ষতিপূরণ কি কখনো কেউ দিতে পারবে? তোর মা তোর কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, আমাদেরও নিষেধ করে। তুই ভেবে দেখ মা, ওখানে থাকতে পারবি তুই যদি হ্যাঁ বলিস তবে। তোর মা আরো সুখী হতে পারবে, ভেবে দেখ মা। নিজের মাকে আর কতটা কষ্ট পেতে দেখবি, সেটার তো সিদ্ধান্ত। মামা তরুকে একটা রিকশায় তুলে দিল। রিকশায় বসে তোর মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। কি বলে গেল খালামণি এসব? মার বিয়ে? তরু কখনো ভাবনাতেও ছিল না এই কথা। এমন মনে হচ্ছে আসলেও তো মা কি তবে সারা জীবন এরকম চাচির কাজ করে জীবন শেষ করবে? তরু এখন বড় হয়ে গিয়েছে, এতদিন কেন ওর মাথার উপরে এই ভাবনা এলো না? সবসময় মায়ের কথা ভেবেছে, অথচ এটাই কিনা ভুলে বসে আছি। বাড়ি এসে তরু যখন খেতে বসলো, রাবেয়া মেয়েকে খাবার বেড়ে দিল। তরু মাকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো, মাকে কেমন মনমরা দেখাচ্ছে। মায়ের চোখের নিচে ডার্ক সার্কেল, মা হাত পা কেমন খসখসে, মাথার চুল এলোমেলো, অথচ মা কত সুন্দরী ছিল। তরুর আবারও ভয় করছে, মাকে ছেড়ে তোর কিভাবে থাকবে? মা নেই ভাবলেই তো তরুর চোখে মুখে অন্ধকার নেমে আসে। খাওয়া শেষ করে তরু ছাদে চলে গেল। ছাদে তরুর কয়েকটা গাছ আছে। তরু কামিনী গাছটির পাশে বসে অজরে কাঁদতে লাগলো। এত কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে মাকে ছাড়া সে মরে যাবে, আবার মনে হচ্ছে নিজের সুখের কথা ভাবতে গিয়ে মায়ের জীবনকে সে নষ্ট করে ফেলছে। ফাইজান জানালাতে দেখলো স্কুল ড্রেস পরা একটা মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে। লতা ছাড়া অন্য কোনো মেয়ে থাকতে পারে এটা ফাইজানের ভাবনাই ছিল না। কিছুক্ষণ দেখার পর যখন দেখলো মেয়েটা এখনো কাঁদছে, ফাইজান উঠে এলো। মেয়েটার পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তরু পুরুষ মানুষের গলা শুনে চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। লতার বদলে অন্য একটা মেয়েকে দেখে ফাইজানও অবাক হলো। সে তো ভেবেছে লতা। মেয়েটা কি মনে করলো এবার? তরু কি বলবে ভেবে পেল না। এই লোকটা কে? ফাইজান তরুর কাজল দেওয়া চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখের কাজল কি ওয়াটারপ্রুফ নাকি? একটু লেপটে যায়নি কাজল। কাজল কাজল দেওয়া কান্না বেচার চোখ কি মায়াবী লাগছে। ফাইজানের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তরু হুঁশ ফিরে পেতেই 3-4 লাফ দিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। হেসে ফেলল ফাইজান মেয়েটার কাণ্ড দেখে।
মেয়েটা তো ভারী অদ্ভুত। তরু চলে গেল, অথচ ফাইজানের চোখে তখনও তরুর কাজল দেওয়া দুই চোখের ছবি ভাসতে লাগলো। সন্ধ্যায় তরু জানতে পারলো ছাদে লতার মাস্টার থাকে, আগের দিন এসেছে। তরু অবাক হলো না। এই বাড়িতে তারা মা মেয়ে আগাছার মতো, যে কোনো মুহূর্তে যে কেউ উপড়ে ফেলতে পারে। সেখানে এ বাড়িতে কে আছে নাকি নেই সেটা ওদের জানার কথা না। ফাইজান পড়াতে এসেছে, একটা ট্রাউজার আর টি শার্ট পরনে। বডি স্প্রে হালকা স্মেলে লতার কেমন অস্থির লাগতে লাগলো। কোন বডি স্প্রে এটা? ফাইজান লতার বইয়ের পাতা উল্টে যে পেজে অঙ্ক সেই পেজে এসে গেছে। +F লিখে রেখেছে লতা। ফাইজানের মেজাজ খারাপ হয়ে গেল দেখে। এ মেয়েটা কি? এটা ফাইজানকে ভেবে লিখেছে। পরক্ষণে মনে হলো এই দুনিয়ায় একে তো তার নাম এফ দিয়ে না, আরো অনেক নাম আছে, হতে পারে লতার কোনো বান্ধবীর নামের ফার্স্ট লেটার এটা। নিজের ভাবনার জন্য লজ্জা পেয়ে নিজে হাসতে লাগলো ফাইজান। লতা মনে মনে আল্লাহকে ডাকছে ফাইজান যাতে কিছু না বলে। ফাইজানকে হাসতে দেখে লতার কেমন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল মনে হচ্ছে। ফাইজান কি লতার মনের কথা বুঝতে পেরে হাসছে? লতার মনের বাগানে মুহূর্তে অসংখ্য কোকিল হুসুরে ডাকতে শুরু করলো। পড়ানোর ফাঁকে ফাইজান একবার ভাবলো লতাকে জিজ্ঞেস করবে ছাদে দেখা মেয়েটার কথা। পরে আবার মনে হলো কি দরকার অযথা এসব কথা বলার। লতাকে হোমওয়ার্ক দিয়ে ফাইজান চলে গেল। ফাইজান চলে যাওয়ার পর লতা ছুটে গিয়ে নিজের রুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরে দেখতে লাগলো। ফাইজানের কি তাকে পছন্দ হয়েছে? লতা দেখতে খারাপ না, মোটামুটি সুন্দরী বলা চলে। রাতে খাবার সময় লতা মাকে বলল, মা ফাইজান ভাইকে খাবার দিয়ে আসি। আমেনা টিভির সামনে বসে ভাত খাচ্ছে। মেয়ের কথা শুনে বলল, না তোর যাওয়া লাগবো না, তরুরে বলছি দিয়ে আসতে। লতার বুক কেঁপে উঠল শুনে। তরু যাবে কেন? তরুর যদি ফাইজানকে ভালো লেগে যায়? উঠে দাঁড়িয়ে বলল, মা কি বলতেছ? আমার স্যার, আমি গিয়ে দিয়ে আসি। আমেনা বিরক্ত হয়ে বলল, কি করছে এসব তুই? ওরা মা মেয়ে কাজ করবে, তুই যেন যাবি, বেশি কথা বলবি না। লতা বুঝতে পারছে না কি বলবে মাকে। তরু এসে বলল, চাচি কি করতে হবে বলেন, আমার পড়া বাকি আছে। আমেনা বলল, ওই ট্রে নিয়ে উপরে যা, ফাইজানকে খাবার দিয়ে আয়, আবার গিয়ে নিয়ে আসবি। তরুর এত রাগ লাগলো শুনে, কিন্তু কিছু বলল না। খাবার ট্রে নিয়ে গেল তরু। দরজা বন্ধ করে ফাইজান পড়ছে। দরজায় নক করতেই ফাইজান বিরক্ত হলো। এই বাড়িতে ফাইজানের ভীষণ বিরক্ত লাগছে সবকিছু। দরজা খুলে দেখে বিকেলে দেখা মেয়েটা দাঁড়িয়ে আছে। ফাইজান কিছু বলার আগে তরু বলল, আপনার খাবার খাওয়া শেষ হলে বাইরে রেখে দিবেন সব, আমি এসে নিয়ে যাব। দ্রুত পায়ে তরু চলে গেল। ফাইজান বুঝতে পারছে না হিসেব। একই বাড়ির দুই মেয়ে, দুজনের ব্যবহার দুই রকম। রাতে রাজীব কল দিল রাবেয়াকে। মোবাইলের শব্দ পেয়ে তরু উঠে বসলো বিছানায়। মাকে বলল, কে কল করেছে মা, রিসিভ করো না যে। রাবেয়া কল কেটে দিয়ে বলল, তোর বড় মামা, এখন ভালো লাগছে না, দিনে কথা বলে নিব। তরু বলল, রিসিভ করো মা, আমিও কথা বলবো, কতদিন কারোর সাথে কথা হয় না। রাবেয়া কল দিল ভাইকে। তরু লাউড স্পিকার অন করে কথা বলতে লাগলো। রাবেয়া কথা বলল না। আর তরু বুঝতে পারলো মা বিব্রত হচ্ছে। তরু মায়ের হাত ধরে বলল, মা একটা কথা বলি। রাবেয়ার ভীষণ মাথা ব্যথা করছে। তরুর কথা শুনে উঠে বসে বলল, কি হয়েছে? মা, আমার আর এই সংসারে থাকতে ইচ্ছে করছে না, আমার একজন বাবা দরকার মা, তুমি আরেকটা বিয়ে করতে রাজি হও। রাবেয়া ভীষণ চমকালো তরুর কথা শুনে। রাবেয়ার ফ্যাকাশে মুখটার দিকে তাকাতেই তরুর বুকটা ফেটে যাচ্ছিল। এই দুনিয়াতে মনে হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর। রাবেয়া গম্ভীর হয়ে বলল, এসব কি বলছিস তুই? তরু মাথা খারাপ হয়ে গেছে। তরু বলল, দেখো মা, ভুল কিছু বলিনি, এই জীবন থেকে তোমার আরো অনেক কিছু পাওয়ার আছে, তুমি কেন তোমার জীবন এভাবে নষ্ট করবে? আমার জন্য কেন তুমি জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করবে? আর এমন তো না আমি এখন ছোট বাচ্চা, আমি এখন নিজের খারাপ ভালো বুঝতে পারি মা। রাবেয়া বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলিস না তরু, তুই এখনো এতটা বড় হয়ে যাসনি যে নিজের ভালো বুঝবি। তরু বলল, কিন্তু এতটুকু বড় হয়েছে যে বুঝতে পারি আমার মায়ের জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাবে। আমার জন্য তো জীবনের অনেকটা সময় ত্যাগ করেছো, এবার নিজের জন্য বাঁচো মা। রাবেয়া মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার জীবন,
আমি তোর জন্যই বেঁচে আছি মা। আমি তোর বাবার স্মৃতি নিয়ে বেঁচে আছি, আমার কাউকে চাই না। তরু বুঝলো সময় লাগলো মাকে বোঝাতে। পরদিন সকালে তরু স্কুলে যাওয়ার পর মামা আর ছোট খালা আবারও এলেন। তরু মামাকে বলল তার মায়ের জন্য পাত্র দেখতে। রাজীব তরুর কথা শুনে খুশি হলো। বিকেলে স্কুল থেকে ফিরে লতা তরুকে দিয়ে অঙ্ক করিয়ে আনলো। ফাইজান সন্দেহ নিয়ে তাকালো লতার দিকে, কিন্তু কিছু বলল না। লতাকে পড়াতে ফাইজানের ইচ্ছে করছে না। এই মেয়েটা যখন পড়তে বসে একা পড়ে ওর রুমে, তার উপর কেমন অদ্ভুত সাজগোজ করে পড়তে বসে। ফাইজানের এসব ভালো লাগে না। বাবা মায়ের উপর ফাইজানের রাগ হয় ভীষণ। তার উপর মেয়েটার পড়ায় কোনো মনোযোগ নেই। ফাইজানের অন্য স্টুডেন্টও সবাই ভীষণ মেধাবী। ফাইজান বলছে না যে মেধাবী না হলে সে পড়ায় না, সে চায় স্টুডেন্ট তার থেকে পুরোপুরি পড়া আদায় করে নিক। ফাইজানকে প্রশ্ন করুক, একবার না বুঝলে বারবার জিজ্ঞেস করুক, কিন্তু এই মেয়েটা শুধু ফাইজানের মুখের দিকে তাকিয়ে থাকে। এত সাজগোজ করে আসে যেন এখান থেকে কোনো পার্টিতে জয়েন করবে। এসব ফাইজানের বিরক্ত লাগে। লতার উৎকণ্ঠ সাজগোজের দিকে তাকিয়ে ফাইজানের মনে পড়ে গেল আগের দিনের মেয়েটার কথা, একটু কাজলের ছোঁয়ায় যাকে মনে হচ্ছে সবচেয়ে মায়াবী। রাতে তরু ফাইজানের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে লতা এসে তরুর থেকে ট্রেটা কেড়ে নিয়ে বলল, এদিকে দে, আমি যাচ্ছি স্যারের খাবার নিয়ে, মাকে কিছু বলিস না। তরু অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে। লতা কেমন সেজে গুজে বের হয়েছে, কেউ কিছু বলতে হয়নি। তরুর নিজে থেকেই মনে হলো কোনো একটা ব্যাপার আছে মনে হয়। ভাবতে ভাবতে তরু ভেতরে চলে গেল। আমেনা লতাকে ডাকতে এসে না দেখে তরুকে জিজ্ঞেস করলো, লতা কই? তরু সত্যি কথা বলবে না ভেবেও বলে দিল, তা না হলে আমেনা আবার তরুকে গালাগাল দিবে। সত্য বলেও তরু নিস্তার পেল না। আমেনা অকথ্য ভাষায় তরুকে গাল দিতে লাগলো, তার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে বলে। তরু হতবাক হয়ে তাকিয়ে রইল চাচির দিকে। লতা খাবার নিয়ে সোজা ভেতরে চলে গেল। ফাইজানের রুমের দরজা খোলাই ছিল। ফাইজান বসে নোট করছে। লতা ফাইজানের ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে দেখতে গেল ফাইজান কি করছে। চমকে উঠে দাঁড়িয়ে গেল ফাইজান। এই মেয়েটার কোনো কমন সেন্স নেই। লতা হেসে বলল, ভয় পেয়েছেন নাকি? বিরক্ত হয়ে ফাইজান বলল, তুমি এখানে কেন? আপনার খাবার নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন, আমি অপেক্ষা করছি, এরপর প্লেট নিয়ে যাব। তুমি যাও, আমি দিয়ে আসবো, আমার খেতে দেরি হবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। ফাইজানের রাগ উঠতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটাকে একটা চড় মারতে, একদম হ্যাংলামি করার মতো। এরকম হ্যাংলামি করার জন্য, কিন্তু পারছে না। সেই মুহূর্তে নিচ থেকে চিৎকারের শব্দ পেয়ে ফাইজান অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে। লতার মা কাউকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। লতার কেমন লজ্জা লাগছে, শুরু করলো মায়ের চিৎকার। আজ এ পর্যন্তই। আমি নেক্সট হাজির হচ্ছি আপনাদের জন্য এই গল্প নিয়ে। অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ।